মানিক বাবুর মেঘ, ওইটাতে যে অভিনয়টা, এইরকম একটা অভিনয়, এই ধরনের ছবি তোর আবার করতে ইচ্ছে করে না? ভয় করে। কেন? কারণ ওই রকম পুরস্কার দুটো আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার 9 মাস পাওয়ার পর 9 মাস কোনো কাজ ছিল না। কাজ না থাকা সে যে কী বস্তু, যারা জানেন তারা জানেন। তোর জানা উচিত যে আমাদের মতো দিনমজুরদের, যাদের কোনো মাস মাইনে নেই, যাদের কোনো সে অর্থে সঞ্চয় যা ছিল সব গেছে আর কি। ইচ্ছে যে করে না তা তো নয়। হ্যাঁ, ওই একটা ছবির জন্য হয়তো আমি আরও 50টা বছর পৃথিবীর বুকে থাকবো, কিন্তু ওই কৃতজ্ঞতা প্রকাশটা আমার এই ছেলেটির কাছে করা উচিত। কারণ এই ছেলেটিই কিন্তু আমাকে কাস্ট করেছিল, প্রডিউসারটা নয়। প্রডিউসারদের অবশ্য কিছু বলার ছিল না, প্রডিউসাররা নিজেই আমাকে বলেছে যে তুমি কাজ করো, তুমি কাজ করার যদি আমাদের মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে। কারণ মনা আমাকে খুব একটা চিনত না, মোনালিসা ও আমাকে চিনত না। বোধায়ন তো আমাকে চিনত, কারণ এখানে যেমন ব্ল্যাক ম্যাজিক ছিল তখন তো আমি তো আবার ওদের দুজনের বন্ধু ছিলাম, বোধায়নের ছিলাম না। বোধায়ন তখন তো, তারপর তো যখন আমরা মানে কি বলা উচিত হয় না, কিছু কিছু সিনেমা 150 বছর আগে করা হয়ে যায়। পাতাল ঘরটা ওরা সেরকম একটা সিনেমা। তোর আর কোন ছবির নাম বলবি তোর বড় মানে ভালো কাজের মধ্যে? দেখ, সেই অর্থে চ্যালেঞ্জ করেছে, আমার সোজা কথা চ্যালেঞ্জ করেছে একজন অভিনেতার সেই আনন্দটাই হয় যখন অভিনেতাকে চ্যালেঞ্জ করে। অঞ্জনদা বরঞ্চ আমাকে অনেক বেশি চ্যালেঞ্জ করেছেন, তার কারণ আমাকে আলাদা আলাদা চরিত্র করতে দিয়েছেন, তো সেগুলো একটা চ্যালেঞ্জ। যেমন এবারও এই সারাদিন সারা রাত্রিতে আমাকে একটু কোথাও চ্যালেঞ্জ করেছেন যে অভিনেতা সত্তা আর একটা সাধারণ মানে রিহার্সাল চলছে আর রিহার্সালের বাইরের লোকটা বসে আছে, মানে বাদল সরকারকে নিয়ে যে কাজটা হচ্ছে। তো এটা একটা চ্যালেঞ্জের জায়গায় হয় যে রিহার্সালটা করছি যখন, তখন একজন অভিনেতা এখন খুব সমাজ মাধ্যমে একটা অনবদ্য জিনিস ঘুরে বেড়ায়, কিন্তু সেটা আমাদের এখানকার অভিনেতারা অনেকদিন আগে করে দেখিয়েছেন। কিন্তু এখন যেহেতু ডেনজেল ওয়াশিংটনের একখানা যে থিয়েটারে একই সংলাপ বলছে, সেই সংলাপটা কীভাবে বলছে, আর সে একই সংলাপ বলছে সিনেমায়। একটা লোকে দেখছে হচ্ছে 12তে বসে, আর একটা দেখতে পাচ্ছে কখনো 50, কখনো 85, কখনো ইয়েতে বসে দেখতে পাচ্ছে। 12টার ওই ইত্যাদিগুলো সব লেন্স, জানিয়ে রাখি আর কি। হ্যাঁ, 12টার ইত্যাদিগুলো সব লেন্স। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখের নতুন এপিসোড। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আপনারা সকলেই চেনেন। নাট্য ব্যক্তিত্ব, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, বড় মাপের অভিনেতা চন্দন সেন। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমি প্রথম প্রশ্ন করার আগে ম্যান্ডেটরিলি যেটা করি সেটা একটু বলে দিই। আমাদের মুখে মুখে পডকাস্টের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, তাদের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। কনকাঞ্জলি গোল্ড মার্ট পশ্চিমবঙ্গে সব থেকে ন্যায্য মূল্য দেয় সোনা কেনার ক্ষেত্রে। চন্দন, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে চাই, দীর্ঘদিন একটা বামপন্থী রাজনীতি এবং তার কালচারাল উইংয়ের সঙ্গে যোগাযোগ, কি মনে হচ্ছে এবারের ভোটে? সেটা আমি এক্ষুনি জানতে পারছি না, কিন্তু আমাদের দুজন কাজের মানুষ আছেন যারা বাড়িতে সাহায্য করেন আমাদের গৃহ। আমার যে সারথি আছে সে খুব আবার সচেতন লোক আর কি। সে তো পশ্চিমবঙ্গে সবাই সচেতন নয়, বিশেষ করে একটা অংশ, যে অংশটা এখনো পর্যন্ত ততটা বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছয়নি অর্থনৈতিকভাবে, তারা ততটা সচেতন নয়। তারা সচেতন হবে, অনেকগুলো জিনিস পাবে না, বিরাট দাম দিতে হবে, মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর কথা একদম। তারা এখনো পর্যন্ত ততটা সচেতন হয়নি। 100 টাকা লিটার অবধি ঠিক আছে আর কি, এটাই যখন 300 টাকা লিটারে চলে যাবে তখনই ত্রাহি ত্রাহি চিৎকার, এবং পুঁই শাকের দাম যেই মুহূর্তে 150 টাকা কিলো হয়ে যাবে, আবার কাঠের উনুনে যখন ফুঁ দিতে হবে এবং তার জন্য কাঠ পাবে না, পাড়ায় পাড়ায় মারপিট হচ্ছে একটা নারকেল গাছের দখল নিয়ে, এইরকম যখন একটা অবস্থায় যখন পড়বে তখন এরা একটু সচেতন হবেন, তার আগে হবেন না। আর বাকিটা, আমি যদি পশ্চিমবঙ্গবাসীর জায়গায় হতাম তাহলে আমি বামফ্রন্টকে ভোট দিতাম, কারণ আমি ভাতাগুলোও পাবো, কারণ ভাতা কখনো ফেরত যাওয়া হয় না।
বিধানচন্দ্র রায় যে ভাতা চালু করেছিলেন সেই ভাতা সিদ্ধার্থ শঙ্কর রায়কে দিতে হয়েছে, জ্যোতিবাবুদেরও দিতে হয়েছে, পরে মমতা ব্যানার্জিকেও দিতে হয়েছে, নাম পাল্টে দিতে হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে উনি আরও কিছু যোগ করেছেন, কারণ উনি কোনো চাকরি বাকরি দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন চাকরি, যেখানে যত সরকারি চাকরি আছে দেদার বিক্রি করেছেন। মানে আমার মমতা ব্যানার্জিকে দেখলে আমার মনে হয় যে উনি একদম সত্যিকারের রানী, যিনি তার পদানতদের বলতে পারেন যা দিয়ে গেলাম তাতে তো 7 পুরুষ বসে খাবে, এবং অবশ্যই তারা খুব একটা কি বলা উচিত, সংবিধানের ভাষায় ন্যায়সঙ্গত মানুষ নন। কারণ আমি আজকের তারিখে মনে করি যে শিক্ষাক্ষেত্রে তাও ক্ষমতায় এসে একটু হাত দেওয়া যায়, সবটা তুমি খেও না, একটু ওকেও দাও ফল। কিন্তু আজকের তারিখে মনে হয় না পৃথিবীতে সরকারে থাকতে হলে স্বাস্থ্যক্ষেত্রে হাত দেওয়াটা খুব টাফ, কারণ সেই দেশের যে সরকারটা, সেই দেশের সরকারটা চালাচ্ছে হচ্ছে, মানে চালাবার মূল চালিকা শক্তিদের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে এই ফার্মাসিউটিক্যাল, এরা কোম্পানিগুলি চালায়, মানে এত টাকা দেয়। আমার এক বন্ধু আছে, এখনও আছেন, সে থাকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায়, সে ভীমতাল থেকে একটু ওপর দিকে থাকে, সে করবেট আর এই ভীমতালের মাঝখানে কোনো একটা জায়গায় বাড়ি ফাড়ি কিনে সে সেখানে এখন আছে, আর ওই চত্বরের গ্রামের বাচ্চাদের পড়ায়ও, আর জাস্ট পাখির সম্পর্কে লেখে, মানে ওই চত্বরটা তো ভর্তি মানে পাখি। মানে এটা পেশা হিসেবে না নেশা হিসেবে? না, নেশা। এখন চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছে, কিন্তু অদ্ভুত কেন আমার বন্ধু হয়েছিল যখন আমার 40-42 বছর বয়স, একটা নাটক দেখতে এসেছিল, এবং সেই নাটক দেখে আমাকে বলেছিল আপনার সঙ্গে আমার 15 মিনিট একটু কথা হতে পারে। তাই নিশ্চয়ই। তখন আমি জানতে পারি যে ও সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে কাজ করে। কার কি একটা তখন একটা হয়েছিল, পাশে এসে দাঁড়িয়ে বলছে দাদা তাহলে কি ওই ওষুধটা ওকে দেবো, কি কার একটা লেগেছিল বা কিছু হয়েছিল, ও না কিরকম একটা করে বললো না দেবেন না। তা আমার ওই চমকানোটা আমার মনে ছিল আর কি। তো কথাবার্তা হতে আপনি অত চমকালেন কেন? বললো ভাই আমি কিভাবে আপনাকে বোঝাই, আমি আজ বিগত 10-15 বছর ধরে তো আমি চাকরিটাই করি হচ্ছে শুধু এই যত ওষুধ বানায় সেগুলো টেস্ট করি, ড্রাগ কন্ট্রোল যেটাকে বলে। আমি ওষুধের ইনগ্রিডিয়েন্ট ছাড়া পৃথিবীতে যা কিছু পাওয়া যায় আমি ওষুধগুলোর মধ্যে পাই, সিমেন্ট থেকে শুরু করে গঙ্গামাটি থেকে শুরু করে সব পাই। ওষুধটা 20-22% বেশি পাই না, ফলত আমি ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছি। আর আমার একটা সুবিধা হচ্ছে আমি তো মফস্বলের ছেলে, তো আমার আগরপাড়ায় বাড়ি, তো আমাদের ওই সব মিলিয়ে 8 কাঠার ওপর, 4 কাঠার ওপর বাবা বাড়ি করেছিলেন, বাকি 4টে কাঠা ওই গাছপালা আছে। আমি ভয়টা পেয়ে এখন সব ওইখানে সব ইয়ে করে নিয়েছি, যা দরকার লাগে ওখান থেকে তুলে খাই, কারণ আমি তো জানি কোন ইনগ্রিডিয়েন্টে কী আছে। আমি আপনাকে আয়ুর্বেদ বলছি না ভাই, আমি এইটা জানি, সেইটা জেনে খাই। খুব আটকে গেলে 1-2 কিনে খাই, তাও বাড়িতে একটা ল্যাব বানিয়ে ফেলেছি, সেখানে নিয়ে গিয়ে হাতুড়ি মেরে সব খুলে দেখে তারপর আমি খাই। সিলিকোসিসের যে আন্দোলনটা হচ্ছিল তার সঙ্গে আমাকে একটু যুক্ত করেছিল ওরা, সুযোগ পেয়েছিলাম আমি, তা সেটার সময় এক সিপিএমের 2-3 জন সিপিএমের নেতা সঙ্গে গিয়েছিল। সালটা তখন হবে ওই 2006 সবে মানে ফাটিয়ে দেবো, এরপরে মেরে ইয়ে করে দেবো ইত্যাদি বলা হয়েছে সবে। যাওয়ার পর আসার সময় কি সৌভাগ্যবশত অটোতে আসা হচ্ছিল, তাতে সিপিএমের ওই 2 নেতার, এক সাংস্কৃতিক নেতা যার আবার আমারই নাম চন্দন সেন, এবং আমি মনে করি যিনি মানে চ্যাঙাবো করেই বলি যে আপনি তো বুদ্ধদেব ভট্টাচার্য যে টাকা কটা একটু রেখেছিলেন সংস্কৃতির জন্য, সেমিনার করেই শেষ করে দিলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেমিনার করে বেড়াচ্ছেন। আর 2 নেতা ছিল, তার মধ্যে একজন ছিল আবার পশ্চিমবঙ্গ লেভেলের নেতা। প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম ওই পশ্চিমবঙ্গ গোছের যে নেতা, সে গর্তে পড়ে অটোতে লেগে মাথায় ঠাস করে ঠুকে গিয়েছিল বলে। আমি ভেবেছিলাম যে এইবার ভাবুন, হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, তাকে যখন এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়, বা মানে অলরেডি ওয়াটার বাস্ট করে গেছে, যখন সেই প্রেগনেন্ট মেয়েটিকে যখন নিয়ে যেতে হয়, কী হয় ভাবুন আপনি।
এই জায়গাগুলো দেখতে হবে, এই জায়গাগুলো ঠিক মতন দেখা হয়নি। আমি এটা ভয়ঙ্কর ধরেছিলাম একবার ইয়েকে, ওই ক্ষিতিদাকে। ক্ষিতিদা এই রাস্তাটার এরকম হাল কেন? ক্ষিতিদা বলছে না সব তো ওরমভাবে করা যাবে না, কাজ হচ্ছে। আমি বললাম যে এটা প্রায় 32 বছর হয়ে গেল, আর সবটা ওরমভাবে করা যাবে না এটা বলা যাচ্ছে না আর কি। এই বিশেষ করে বর্ধমান থেকে একটা রাস্তা সোজা উড়িষ্যার দিকে ঢুকে যায়, বিরাট রাস্তা। তো সেটা চড়া টড়া করা হয়েছিল যখন এই সোনালী ভুজ হয়েছিল, হ্যাঁ। তখন তো সংযুক্ত কিছু রাস্তা তৈরি করা হয়ে গেছিল, কিন্তু ওই সংযুক্ত রাস্তার জমিটুকুই নেওয়া হয়েছে, একটু রাস্তা হয়েছে। তারপর সেই রাস্তাটা তো আর ঠিক করা, মেরামত করা ইত্যাদি ইত্যাদি নিয়ে নানা রকম গণ্ডগোল চলছে। তো আমি তখন বলেছিলাম, তো আমার এই 63-64 বছর বয়সে পর্যন্ত আমি দাঁড়িয়ে বলছি, বামেরা ছাড়া কর্মসূচি গোড়াতেই বলেছিল আমরা ক্ষমতায় এলে এই 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 করব। এই কর্মসূচির অন্তত 60% করে দেখাতে পেরেছিল। এমন তার একটিও রাজনৈতিক দল নেই, কংগ্রেস ছাড়া। কংগ্রেস ছেড়ে দাও, কারণ কংগ্রেস সদ্য তখন হাতে স্বাধীন দেশ পেয়েছে। তারপর আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে খুব অনেকক্ষণ ধরে একটা কথা বলছিল, ওই সেল ভেল হ্যান ত্যান এসব করে একটা 35টা না 40টা লিস্ট হাতে ধরিয়ে আমি বলেছিলাম, এর কোনটা বিজেপি গভর্নমেন্ট করেছে ওটা দেখাবি, এই কোনটা বিজেপি গভর্নমেন্ট করেছে। এই 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 48 থেকে কিন্তু এগুলো হয়ে চলেছে, এবং সেটা 55 অনওয়ার্ডস সেগুলো সব এস্টাবলিশড হতে আরম্ভ করেছে। এবং এটা ভারতবর্ষের বুকে এই যে সেইল বলে যে ঘটনাটা বা ভেইল বলে যে ঘটনাটা, এখন এই ডিআরডিও সে মাল নাই, তার কারণে কি এক আম্বানির ছোট ভাই, সে বেশিরভাগ সময়টা এই জেলে যাচ্ছে এটা ভাব করে বসে থাকে, এই তাকে ব্যাংকের থেকে টেনে নিয়ে যাচ্ছে, নয়তো সিবিআই থেকে টেনে নিয়ে যাচ্ছে। সে নাকি অস্ত্র বানাবে, সে নাকি একটা যুদ্ধাস্ত্র তৈরি করার খুঁজে পেয়ে। আর ওই আরেকজন খুব মোটা গোপ আছে, মানে ওদের সব বাণী বাবুরা থাকেন, আম্বানি আদানি, নি বাবুরা বসে আছেন, আর তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বিশ্ব জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন 2014 সাল থেকে, যেখানেই যাচ্ছেন সেখানেই এদের জন্য বিজনেস দিয়ে আসতে যাচ্ছেন। তো এইসব করেও কিছু হচ্ছে না, অন্তত এদের ঠেকাবার মতন একটা জায়গা পশ্চিমবঙ্গ। কেরালা তো প্রমাণ করে দিয়েছে, ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে কেরালা প্রমাণ করেছে যে হ্যাঁ, চাইলেই কমপ্লিট ইরাডিকেশন অফ পভার্টি করা যায়, কমপ্লিট ইরাডিকেশন অফ পভার্টি। তা আমি কেন তাহলে বামেদেরই চাই? আমার একটা সমর্থন থাকতেই পারে কোনো রাজনৈতিক দলের প্রতি বা মতাদর্শের প্রতি, কিন্তু সরকার যখন সরকার, তখন সে আমার যতই মতাদর্শ অনুযায়ী হোক না কেন, সে সবার সরকার, সে সবার সরকার, এবং তাকে কোয়েশ্চেন করতে দিতে হবে না, কোয়েশ্চেন করতে দিতে হবে। সে যদি না করে তাহলে আমারই দায়িত্ব তাকে বলা। আমি লাস্ট 30 কার্ডের ছবি তোলার জন্য গিয়েছিলাম সেখানে কেরালা, সেখানে কিন্তু আমি লোকজনকে বলতে চাই যে না ঠিক আছে, 15 বছরের বেশি দেওয়া হয়ে গেছে, ভালো কাজ হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু একটু ওদের একটু বসা দরকার, একটু বসুক, আবার তাহলে ভালো কাজ করবে। যে এটা বলছেন আপনারা ভালো কাজ হচ্ছে ঠিক আছে, আর 15 বছর ওপর হয়ে গেছে, এখন একটু ওদের বসা উচিত। ওদের এই যে ভাবনাটা যে ভালো করতে হলে একটু দম নিতে হবে, একটু দম নিয়ে আবার 10টা বছর বসুক, তাহলে আবার ভালো করার ইচ্ছেটা তৈরি হবে। আমি খুব হাসছিলাম, আমাকে বলছে হাসছেন কেন, আমরা কি এমন ভুল কথা বলেছি? না না, ভুল কথা আপনারা বলেননি, এইটি যদি ভারতবর্ষের সবার কথা হতে পারতো তাহলে বোধহয় আমাদের মানে ভারতবর্ষটারই পাল্টে যেতে পারত। আর আমাকে কেরালায় আর একটা কথা বলেছিলেন যে আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি, ওই আমি একটা জায়গায় থেমে একটুখানি কফি খাচ্ছিলাম, তা উনি কফিও খাচ্ছিলেন, খবরের কাগজও পড়ছেন, ইংরেজি খবরের কাগজ। তা আমি এরকম করে উঁকি মেরে খবরটা দেখে আমি তারপর বললাম যে কি বুঝছেন? তখন বললো এবার কি পাল্টাবে, কেরালায় এলডিএফ কি যাবে, বিজেপি কি আসবে, হ্যান ত্যান। আমার দিকে তাকিয়ে বললেন যে দেখুন, ভারতবর্ষে না দুটো রাজনৈতিক দল আছে। দুটো বলে, হ্যাঁ দুটো রাজনৈতিক দল আছে, একটা হচ্ছে এই সব রাজনৈতিক দলের মাথাগুলো, আর একটা আমরা। দেখবেন এরা চুরি চামারি খুন খারাপি যাই করুক না কেন, ওকে কখনো কিচ্ছু বলে না, সরকারে এলেও কিছু বলে না, যা হয় আমাদের মধ্যে হয়। তা আমরা একটা টিম আর ওরা আর একটা টিম।
তো ওই টিমে কী হচ্ছে না হচ্ছে আমার ভেবে লাভটা কি, আমাদের এখানে কী হচ্ছে সেই নিয়ে ভাবি। খুব চমৎকার করে বলতে পেরেছিলেন, আমার ভালো লেগেছিল, দিব্য লেগেছিল আমার। আমি খুব অবাক হয়েছিলাম 2008-এ তরুণ মজুমদারকে একটা বামপন্থী ইয়েতে দেখে। আশ্চর্যজনকভাবে পাশেই কিন্তু আবুল বাশারও বসেছিলেন এবং আবুল বাশার বলেছিলেন আমি মমতাকে বিশ্বাস করি না বলে বক্তৃতা করছিলেন। যাই হোক, ও সুবোধ সরকারও বলেছিলেন। যাই হোক, তো সেরকম তুনির বলে একটা অর্গানাইজেশন, যেটা শ্যামল চক্রবর্তী বানিয়েছিলেন, সিপিআইএমের তৎকালীন নেতা মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি বানিয়েছিলেন। সেখানে আমি দেখেছিলাম যে তরুণ মজুমদার, আমার কাছে একটা বিরাট বিস্ময়ের জায়গা তৈরি হয়েছিল। তো আমি একদিন বললাম, তনুদা আপনি দাদা সাহেব ফালকেটা পাননি, দাদা সাহেব ফালকে ছাড়া আপনি সব পেয়ে গেছেন, আপনার সম্মান যা যা ভারতবর্ষের বুকে থাকার কথা, আপনি কেন এখানে এসেছেন? আমি যে কথার প্রসঙ্গে আমি কথাটা বলছি, উনি বললেন দেখো আমি তো ছবি করা শুরু করেছি হচ্ছে প্রায় ওই 47-48 সাল থেকে। তো আমি ধরে নাও এই 70 সাল পর্যন্ত আমি না দেখেছি যে এই গ্রামের সাধারণ মানুষ তারা নিজেদের কি মারাত্মক রকমভাবে মনে করে, নিজেদেরই মনে করে আমরা দাসানুদাস। মানে এটা আমিও আমার ছোটোবেলায় দেখেছি যে বাসে উঠেছি, সিট খালি আছে কিন্তু কিন্তু বসছে না, মেঝেতে বসছে। তারই ওপর দিয়ে মানে আমার বয়সী যারা আছেন, আমার একদম শৈশবে কিন্তু এটাই দেখা, তারই ওপর দিয়ে কিন্তু বাবুরা যাচ্ছেন আসছেন না, সরে বসো না, এসব হচ্ছে, নেবে দাঁড়াচ্ছে, আবার হুড় করে উঠছে যাতে বাবুদের গায়ে না লেগে যায়। এসব আমি দেখেছি। ট্রেনে তো বিশেষ করে আমি দেখেছি, হ্যাঁ, বাসেও দেখেছি। আমি তো ওই ট্যাংরা হাউজিং স্টেট থেকে আসতাম, 5 পয়সা তখন টিকিটের দাম ছিল, শিয়ালদা অবধি 5 পয়সা আর কলেজ স্কোয়ার অবধি 10 পয়সা। আমাকে তুলে দেওয়া হতো 24 নম্বর বাসে, ওখানে নামতাম গিয়ে। তো আর রোজ হরেকেষ্ট হয়ে বাড়ি মানে দাঁড়িয়ে থাকতাম, কারণ সংস্কৃত কলেজ স্কুলে পড়তাম। আমরা একটা চারণ জিনিস পেয়েছিলাম, এটা আমি বলেছি অন্য জায়গায়, তাও তোকে বলে বলছি। দৌড়ে গিয়ে আগে সকালবেলা ছাদে চলে যেতাম, না তো ক্লাসে চলে যেতাম। বোমের স্প্লিন্টার পাওয়া যাবে, না তো গুলি পাওয়া যাবে, তলা থেকে পুলিশ গুলি করে আর নকশালরা ওপর থেকে বোম ফেলে। ওই স্প্লিন্টার যদি দিতে পারতাম তাহলে আমরা বেশি বেশি করে খেতে পারতাম, টিফিন খেতে পারতাম। ওই নকশালরা টিফিন দিত, তো সেইটার লোভে 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 উপরে যেতাম। আর এই গুলি চলতো, তো কেউ না কেউ এসে হঠাৎ করে হাত ধরে, বাবু তো হ্যাঁ এসো বলে নিয়ে গিয়ে আগে এনবিএতে ঢুকিয়ে দিত, তারপরে এনবিএ থেকে কোথাও একটা যেতাম। আর আমাকে অধিকাংশ সময় গিয়ে হাজির হতে হতো একটা মসজিদের পাশের একটা ছোট্ট ঘরে, যেখানে একটা ভয়ঙ্কর চুরুটের গন্ধ, এবং খানিকক্ষণ বাদে আইস কি হইল, ইংরেজি কিছু পড়াইছে, অঙ্ক কিছু পড়াইছে, আমাকে সেটা আবার বলতে হতো। তারপর আমি সেখান থেকে ট্রান্সফার হয়ে যেতাম তালতলা যে কর্পোরেশন, তার ঠিক উল্টো দিকের একটা দোতলা বাড়িতে, রোগা কতগুলো লোক, ছেলে, প্রচণ্ড গরম বলে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তাতে আরও রোগা বোঝা যাচ্ছে তারা। তাদের হাতে ট্রান্সফার হতাম এবং তারপর ক্রিকরোতে আবার ট্রান্সফার হতাম, সেখান থেকে বাড়ি আসতাম। এটা আমার একটা রুটিন ছিল আর কি। ছোটোবেলা থেকে দেখে এসেছি বাঙালির দ্বিধা বিভক্ত জাতি, মানে সে ইস্ট বেঙ্গল থাকলে মোহনবাগান থাকবে, মানে কেউ একটা সাপোর্ট সিস্টেমে চলে। ঠিক একইভাবে আমাদের ছোটোবেলা থেকে আমরা যে রাজনীতিটা দেখে এসেছি, সেই রাজনীতিটা ছিল হচ্ছে সিপিএম না কংগ্রেস। এবারে বাঙালিরা তো বাইনারির খোঁজে থাকে সবসময়। এই বাইনারির খোঁজে যেটা সিপিএম না কংগ্রেস, সেইটা ক্রমাগত যে জায়গায় শিফট হয়েছে সেটা হচ্ছে তৃণমূল না বিজেপি। এই বাইনারি ন্যারেটিভটাকে সিপিএম আদৌ কী করে ভাঙবে? কোনো রাজনৈতিক দল কোনো বাইনারি ভাঙে না। আর বাইনারি থাকাটা খুব ভালো এই কারণে, সেটা বোঝা যায় সভ্যতার পরিচয়। মানে আর একটা বিরুদ্ধ স্বর থাকলে সেটা বোঝা যায় সেটা সভ্যতার পরিচয়। অসভ্য জায়গা হয় তখনই যখন এই বলা হয় বিরোধী শূন্য রাজনীতি হবে, তখনই ওটা অসভ্যতার পরিচয়। তো সুতরাং সভ্যতার পরিচয় হচ্ছে বাঙালির যে সে অন্য আর একটা বিরুদ্ধ সব সবসময় থেকে গেছে। এই যে যদি মোহনবাগান থেকে থাকে তাহলে একটা ইস্টবেঙ্গল থেকে গেছে, যদি আনন্দবাজার থেকে থাকে তাহলে সেখানে যুগান্তর থেকে গেছে।
বা গণশক্তি থেকে গেছে। এই একটা তর্ক কিন্তু আমি অনেকদিন আগে করেছিলাম, যখন মমতা ব্যানার্জি সম্বন্ধে সিপিএমের লোকজন বলতো, খারাপ কথা বলতো, আমি তখন বলেছিলাম যে আমাকে একটা কথা বলো, তোমরা কাদের কথা বলো? বলো হচ্ছে তথাকথিত ডাউন ট্রডেন, সমস্ত সমাজের নিম্নবর্গীয় হ্যাঁ। নিম্নবর্গীয় মানুষের কথা বলো। মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আসছে? উচ্চবর্গীয় কোনো কাছ থেকে? হ্যাঁ, হয়তো ওনার সারনেম তাকে তুমি বলছো, কিন্তু আসছেন কোথা থেকে? তাহলে তুমি তাকে ওই ভাষায় বলছো কেন? তোমার তো সেলিব্রেট করা উচিত ছিল যে আরে সত্যি সত্যি নিম্নবর্গীয় একজন মানুষ উঠে এসছে, যা ৭৭ দেখা গিয়েছিল। যে হয়তো হতে পারে ব্যানার্জি চ্যাটার্জি, বোস, চক্রবর্তী, কিন্তু এসেছে একেবারে নিম্নবর্গের মানুষের কাছ থেকে। তিনি আইএসএফে যারা আছে, সত্যি সত্যি যারা ওদের সঙ্গে আছে আর কি, সত্যি কিন্তু অত্যন্ত নিম্নবর্গীয় মানুষেরা আছেন। মানে আমি বলতে চাইছি একেবারে নৌকোর মাঝি, জেলে। আমি এটা অনেক দিন ধরে বলছি যে অসংগঠিত ক্ষেত্রের হাতে লাল পতাকাটা থাকা উচিত ছিল, তারা আপনাদের বৃত্তের বাইরে কেন? এই প্রশ্নটার আমাকে জবাব দিন। বাইরে এই কারণের জন্য, কারণ আমার নিজের চোখের সামনে দেখা যে আপনি ইটভাটার মালিকের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, ইটভাটার শ্রমিকের যে সমস্যা, সেটা তো আপনি সমস্যার সমাধান করছেন না, মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছেন, কিন্তু সে তো দেখতে পাচ্ছে আমার মালিকের কাছ থেকে চাঁদা নিয়ে যায়। সুতরাং তার ধারণা কি হয়? আপনি দেখতে পাচ্ছেন যে অটোর ইউনিয়ন হচ্ছে, ট্যাক্সির ইউনিয়ন হচ্ছে, অমুকের ইউনিয়ন হচ্ছে, তমুকের ইউনিয়ন হচ্ছে। আপনাদের বিরুদ্ধে অসম্ভব মিথ্যে কথা কতগুলো চালানো হয়েছে যে ৫৬,০০০ কারখানা, আমাদের ৫৬,০০০ কারখানা কোনোদিন পশ্চিমবঙ্গের বুকে ছিল না। হ্যাঁ, কোনো দিন ছিল না। এটা এই আনন্দবাজারের তৈরি, বোধহয় তুই তাতে কাজ করতিস, তোরই বোধহয় বানানো, যাই হোক, বা তোরই হাতে কপি লেখা। যেমন তোরা একটা লিখেছিলি, কত ৮,০০০ শাড়ি একটা ইয়েতে পড়ে আছে, আর ৩৮,০০০ অন্তর্বাস পড়ে আছে, ওই সব নাকি রেপ করেছিল সিপিএম ইয়েতে, ওই যে লেকে নাকি রেপ করেছিল। ওতে আমি যাই না, যাই হোক, সেটা না, তোরাই লিখেছি, সত্যি ঘটনা ছিল। যাই হোক, মানে লেখাটা সত্যি ঘটনা ছিল, ঘটনাটা সত্যি ছিল না। যাই হোক, আমার নিজের মনে হয়েছে যে অসংগঠিত ক্ষেত্রের যে বিশাল অংশ, যারা এই হোক কলরবের সময় আমি সিপিএমের ছাত্র নেতাদের বলেছিলাম, এই পুরোটা তোদের লোক ছাওয়ার কথা ছিল না, তা তারা তোদের বিরুদ্ধে কেন এবং তোদের বাইরে কেন? এই জবাবটা আমাকে কবে দিবি? এই হোক কলরবের যে পুরো ক্রাউডটা, আমি সঙ্গে সঙ্গে ছিলাম তো। আমার যেমন ওই গুণ, এবারে যে আমি তো সবসময় একদম, মানে আমার পরে পুলিশ থাকতো। এই যে যত বড় বড় মিছিল হয়েছে, প্রায় প্রত্যেক কটা মিছিলে ছিলাম, রাতেও ছিলাম। যাই হোক, মানুষ গুমটা, সুবর্ণ গোস্বামী আর ৪-৫ জন মিলে একদম শেষে থাকতো, তো আমিও শেষে থাকতাম। তো আমাকে ওই গুণ ভদ্র আছে, আপনাকে আমি আগে কোথায় দেখেছি বলুন তো? তাতে সুবর্ণ গোস্বামী, যাই, এই আবার কি কথাবার্তা, ওকে আগে কোথায় দেখেছি? মানে না, ওইসব সিরিয়াল ছিল না, আরও আগে কোথায় দেখেছি? ওই যখন আপনারা আরজি করে মার খাচ্ছিলেন বামফ্রন্টের সময়, তখন পাশে বসে থাকতাম। হ্যাঁ, আপনাকে আমি ওই সময় দেখেছি। আমি তখন থেকে বলছি, এই ভদ্রলোককে আমি এমন জায়গায় দেখেছি যেখানে এসবের বাইরে। হ্যাঁ, তখন আমি ছিলাম আপনাদের সঙ্গে। তো আমার কাছে ওই বক্তব্যগুলো খুব জরুরি, যে এই যে ৫৩% মানুষ আপনাদের ভোট দেয়নি, তাদের মধ্যে যে ৪২% মানুষ যারা একদম, মানে যাকে বলে হচ্ছে মানে নিরন্ন মানুষ, তারা কেন আপনাদের সঙ্গে নেই? তারাই তো লাল পতাকার ধারক এবং বাহক হওয়ার কথা ছিল। আমি এখনও অশোক মিত্রের এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি, এবং পরবর্তী ক্ষেত্রে এদের লেখাপড়া থেকে, সেটা হচ্ছে যে ক্ষেত মজুর থেকে শুরু করে বাকি, কারণ এই এখন তো ভারতবর্ষের বুকে চাষি বলে আলাদা কিছু হয় না। যে সময়টা সে চাষ করে না, সেই সময়টা সে শ্রমিক বা কোথাও একটা দোকান দেয়, আমি দেখেছি এটা। যাই হোক, তার বিকজ একটা ইনকামে চলে না, একক কোনো ইয়েতে থাকতে পারে না সে। যেখানে আগে এই ১০০ দিনের কাজ হলেও কিছু কাজকর্ম থাকতো। তোর একটা ঘোষিত পজিশন যে তুই একটা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত নয়, সক্রিয় সমর্থক, শুধু সমর্থক নয়। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে ১৫ বছর ধরে অভিনয় জীবনে, এটার জন্য কোনো অসুবিধা ফেস করতে? কিন্তু গোড়ার দিকে হয়েছে, ঘোষিতভাবে হয়েছে। কি হয়েছিল?
ওই শুটিং করছিলাম মিষ্টি কুটুমে, তখন 4টে বাইক ঢুকে বলে যে এখানে ও পাঠ করতে পারবে না, এবং পাঠ করলে এখানে শুটিং হবে না, ওখান থেকে তুই যেতে বলো। বীরভূমে আমাকে একদম ওরম বাইক ফাইক নিয়ে এসে একদম তো রড ফড নিয়ে এসে ঘিরেছিল। তো আমার সৌভাগ্য ছিল হচ্ছে যে সেই সময় খুব ওই কঙ্কাল পাওয়া যাচ্ছিল, বন্দুক পাওয়া যাচ্ছিল, সদ্য নতুন কেনা পতাকা পাওয়া যাচ্ছিল, সে কঙ্কালের আবার জাঙ্গিয়াও সব সব মানে কেনা, এবং তার ইয়েটা ছেঁড়া হয়নি, সব দেখা যাচ্ছিল। তো সেটা যে করছিল নন্দীগ্রামে, সে ছিল হচ্ছে আমাদের সাউন্ড রেকর্ডিস্ট। সে হাতে ওই বুমটা হাতে নিয়ে বলেছিল, কে তুই তৃণমূল, আমি হচ্ছি অমুক, যা এখান থেকে যা। সেটার জন্য হয়তো বেঁচে গেছিলাম। নাটকের হল পেতে অসুবিধা হয়? সে তো এখন হয়েছে, সে তো আমাকে মন্ত্রী ডিরেক্টলি বলে দিয়েছেন, সবাইকে সবার সামনে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে যারা রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস করছিল তারা রাস্তাতেই থিয়েটারটা করুক না, তো কী দরকার আছে হলে গিয়ে সে থিয়েটার করার। বা যখন গভর্নমেন্ট ক্ষমতায় আসে তখন অনেক দিন হয়ে গেল এই শুধু নাটকই হচ্ছে, এবার না একটু না গান হোক, নাচ হোক, আরও অনেক কিছু হোক। তো সেটা আমার কিন্তু খারাপ লাগেনি, সেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই তো নাটকের জন্য 30 দিনের মধ্যে 20 দিন ডেট দেওয়া হচ্ছে, আর কি মানে মূকাভিনয়ের লোকজন, নাচের লোকজন, গানের লোকজন তারা হল পাবে না, সেটা আমার বরাবরই মনে হয়েছে। 10 দিন করে ভাগ করে দাও না, বা একই দিন রোববার দিন তুমি বিকেলবেলা তুমি গানকে দিলে, সন্ধ্যাবেলা নাটককে দিলে, এরকম করে ভাগ করে দাও, অসুবিধা তো কিছু নেই। সরকারি হল পাওয়া যায় এখন? শেষ পেয়েছিলাম মধুসূদন মঞ্চেই, এই রাত জাগার তখন সময় চলছিল, আমরা রাত্রিটা জেগে ওই এই শোটা করে বাইরে এসে আমরা ওই অভয়ার জন্য আন্দোলন করছিলাম, এটা আমার মনে পড়ে। প্রিজন ভ্যানটা নিয়ে আসা হলো, তারপর আমার দিকে তাকিয়ে খানিকক্ষণ পুলিশ অফিসার শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জির দিকে তাকিয়ে খানিকক্ষণ বাদে পুলিশ অফিসারটা কী সব ডিসাইড করে চলে গেলেন। খানিকক্ষণ বাদে আরও প্রচুর লোকজন জুটতে আরম্ভ করলো। তোকে তো সরকারি স্টেজে তুলে তোকে তো সরকার থেকে পুরস্কার দিল। হ্যাঁ, 15 সালে দিয়েছেন একবার, 25 সালে একবার দিয়েছেন, সেটা ওনারা মনে করেছেন ওনারা দিয়েছেন। এবং সেই টাকাটা তুই নিজের কাজে ব্যবহার না করে তুই অন্য লোককে দিয়ে। হ্যাঁ, কারণ ওটা জনগণের টাকা, আমার টাকা না। আমি আমার রোজগারের টাকা নয়, মানে আমার খাটুনির টাকা নয়। আর প্রথমবারে তো আরও চমকে গিয়েছিলাম, কারণ তখন আমার কেমো টেমো চলছিল, তখন খুব দার্জিলিং সব মরছিল, চা বাগানের লোকজন মরছিল। তার মধ্যে আবার চেকটা আমি হাতে পেয়ে দেখতে পেলাম যে আদিবাসী কল্যাণ পর্ষদের চেক, সেটা দেখে আরও মাথা গরম হয়ে গেল আমার। তো যে একটা আদিবাসী কল্যাণ পর্ষদের চেক আমাকে দেওয়া হয়েছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা করে ওখানে যতক্ষণ জন ছিল, আমি আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোদেরও কি আদিবাসী কল্যাণ? বলে হ্যাঁ। তো আমি সেটা শুনে নিলাম যে এই টাকাটা যদি মানে এই আমরা যেমন যেসব জায়গায় যাই আর কি, আদিবাসী পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে সর্বত্র, সেখানে গিয়ে দিলে ভালো হতো। তো ঠিকই তো আছে, ওখানে দেওয়া হয়েছে, ঠিকই আছে, জনগণের টাকা জনগণের কাছে গেছে, ঠিক আছে। এবার আমি একটু সিনেমা প্রসঙ্গে জাস্ট ছুঁয়ে যাব। এতদিন ধরে সিনেমা করেছিস, একটা সিনেমা, যে সিনেমাটা খুব অদ্ভুত একটা সিনেমা, দেশে বিদেশে প্রচুর জায়গায় দেখানো হয়েছে, মানিক বাবুর মেঘ। ওইটাতে যে অভিনয়টা, এইরকম একটা অভিনয়, মানে ছবিটাও যেমন, সেটা ছবিটার মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে, সেটা তোর অভিনয়ের জন্য। এই ধরনের ছবি তোর আবার করতে ইচ্ছে করে না? ভয় করে। কেন? কারণ ওই রকম পুরস্কার দুটো আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার 9 মাস পাওয়ার পর 9 মাস কোনো কাজ ছিল না। কাজ না থাকা সে যে কী বস্তু, যারা জানেন তারা জানেন, তোর জানা উচিত যে আমাদের মতো দিনমজুরদের, যাদের কোনো মাস মাইনে নেই, যাদের কোনো সে অর্থে সঞ্চয় যা ছিল সব গেছে আর কি। ইচ্ছে যে করে না তা তো নয়। হ্যাঁ, ওই একটা ছবির জন্য হয়তো আমি আরও 50টা বছর পৃথিবীর বুকে থাকবো, কিন্তু ওই কৃতজ্ঞতা প্রকাশটা আমার এই ছেলেটির কাছে করা উচিত। কারণ এই ছেলেটিই কিন্তু আমাকে কাস্ট করেছিল, প্রডিউসারটা নয়। প্রডিউসারদের অবশ্য কিছু বলার ছিল না, প্রডিউসাররা নিজেই আমাকে বলেছে যে তুমি কাজ করো, তুমি কাজ করার যদি আমাদের মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে। কারণ মনা আমাকে খুব একটা চিনত না, মোনালিসা ও আমাকে চিনত না, বৌধায়ন তো আমাকে চিনত, কারণ এখানে যেমন ব্ল্যাক ম্যাজিক ছিল তখন, তো আমি তো আবার ওদের দুজনের বন্ধু ছিলাম, বৌধায়নের ছিলাম না। বৌধায়ন তখন তো, তারপর তো যখন আমরা মানে কি বলা উচিত হয় না, কিছু কিছু সিনেমা 150 বছর আগে করা হয়ে যায়,
পাতাল ঘরটা ওরা সেরকম একটা সিনেমা। তোর আর কোন ছবির নাম বলবি তোর বড় মানে ভালো কাজের মধ্যে? দেখ, সেই অর্থে চ্যালেঞ্জ করেছে, আমার সোজা কথা চ্যালেঞ্জ করেছে। একজন অভিনেতার সেই আনন্দটাই হয় যখন অভিনেতাকে চ্যালেঞ্জ করে। অঞ্জনদা বরঞ্চ আমাকে অনেক বেশি চ্যালেঞ্জ করেছেন, তার কারণ আমাকে আলাদা আলাদা চরিত্র করতে দিয়েছেন, তো সেগুলো একটা চ্যালেঞ্জ। যেমন এবারও এই সারাদিন সারা রাত্রিতে মানে আমাকে একটু কোথাও চ্যালেঞ্জ করেছেন যে অভিনেতা সত্তা আর একটা সাধারণ মানে রিহার্সাল চলছে আর রিহার্সালের বাইরের লোকটা বসে আছে, মানে বাদল সরকারকে নিয়ে যে কাজটা হচ্ছে। তো এটা একটা চ্যালেঞ্জের জায়গায় হয় যে রিহার্সালটা করছি যখন, তখন একজন অভিনেতা এখন খুব সমাজ মাধ্যমে একটা অনবদ্য জিনিস ঘুরে বেড়ায়, কিন্তু সেটা আমাদের এখানকার অভিনেতারা অনেকদিন আগে করে দেখিয়েছেন। কিন্তু এখন যেহেতু ডেনজেল ওয়াশিংটনের একখানা যে সে থিয়েটারে একই সংলাপ বলছে, সেই সংলাপটা কীভাবে বলছে, আর সেই একই সংলাপ বলছে সিনেমায়। একটা লোকে দেখছে হচ্ছে 12তে বসে, আর একটা দেখতে পাচ্ছে কখনো 50, কখনো 85, কখনো ইয়েতে বসে দেখতে পাচ্ছে। 12টারও ইত্যাদিগুলো সব লেন্স, জানিয়ে রাখি আর কি। হ্যাঁ হ্যাঁ, 12টার ইত্যাদিগুলো সব লেন্স। তো সেইটাই দেখছে, আবার পরক্ষণেই আবার কিন্তু অভিনয়ের যে কি চমৎকার, মানে দুটো ব্যাকরণ আলাদা, সে দুটো ব্যাকরণ শিখতে হয়, এইটা ভীষণভাবে ওইটাতে খুব ভালো। যেমন আমাদের আরে অসাধারণ অভিনেতা ইংল্যান্ডের, ওর কিছু কিছু ক্লিপিং এসছিল যে থিয়েটারে উনি অভিনয় করছেন, কিন্তু তাকেই যখন আমি সিনেমায় অভিনয় করতে দেখি, তখন সিনেমার ব্যাকরণটা কীভাবে পাল্টে নিচ্ছে নিজেকে, সেটা শেখার খুব জরুরি দরকার পড়ে আর কি বলে আমি মনে করি। তো আমাকে যদি দেওয়া হয় কোনো চরিত্র, ঠিক আছে, কিন্তু ভয় ভয় থাকবো, মানে আমি তাকেই জিজ্ঞেস করে রাখবো বাকি আবার সবকটা মাসের কাজের জোগাড় করে আমাকে দিস, এরকম যেন না হয় এই পুরস্কারটা পেলাম আর তারপর থেকে কোনো কাজ নেই। না, সেটা কি ওই কারণে হয়েছে নাকি এমনিতেই তো বাংলা সিনেমার বাজারটা মন্দা যাচ্ছে, কটা ছবি হয়তো ছবির জন্য না, আমার তো কারখানা ছিল না, আমি তো বেঁচে থাকি কারখানার জন্য। আমি খুব সত্যি কথা বলছি যে আমি এই যে দীর্ঘদিন এত দিন ধরে থিয়েটার করতে পেরেছি, সেটা শেষ 20 বছর পেরেছি হচ্ছে লীলা গাঙ্গুলি, শৈবাল ব্যানার্জির জন্য, শেষ 20 বছর। আর তার আগে যে করতে পেরেছি সেটা কিন্তু হচ্ছে ওই ধরে নেই যদি 45 বছর হয়, তাহলে তার আগের 25 বছর করতে পেরেছি কিন্তু হচ্ছে 20 বছর আগের 20টা বছর, হ্যাঁ 85 সাল থেকে 20 বছর করতে পেরেছি। তৎকালীন সময়ের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের বদান্যতায় যে না, ওকে ছেড়ে দিতে হবে। এমনকি আমি সেই সৌভাগ্যটা আমার হয়েছে প্রভাত রায়ের ক্ষেত্রে, 4টে বাজে চন্দনকে ছেড়ে দিতে হবে কারণ শো আছে। না সেটা কিন্তু সিনেমা সবসময় অ্যাকোমোডেট করেছে। আমিও যতবার যার সাথেই কাজ করি না কেন, না সেটা করে না, আমার এটাও তো শুনতে হয়েছে, থিয়েটার মিয়েটার এখানে করা যাবে না, থিয়েটার করলে আর সব সিরিয়াল মিরিয়াল করবেন না, এসবও শুনতে হয়েছে। আর এমন সমস্ত লোক বলেছে যারা যখন সদ্য নতুন কোনো স্টুডিও হয়েছে তখন গাড়ির থেকে মাল বয়ে দিত, পরে সেটা ডিরেক্টর, তারপর প্রডিউসারও, এরকম লোকজনের মুখ থেকে আমি শুনেছি যে বলছে না সব থিয়েটার করলে এখানে সময় দেওয়া যাবে না। আবার ইদানিংকারের কারখানার লোকজন তারা মনে করে হচ্ছে কারখানা সবসময় স্লেভস চায়, যখন ডাকবো তখন চলে আসবে ভাই, কোনো ওই সব যেন না হয়। তো কারখানাটা না থাকলে মরে যাবো, কিন্তু সেই কারখানাই কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। তার মানে আমি থিয়েটার করতে পারতাম না, আর থিয়েটার না করলে আমি জানি না কী করতাম। তুই যে থিয়েটারটা স্টেজটাকে এত বছর ধরে করছিস, তোর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অভিনয়ের পার্ট, আরেকটা হচ্ছে নির্দেশনার পার্ট। কোনটা তুই বেশি এনজয় করিস? অবশ্যই অভিনয়টা বেশি এনজয় করি, কিন্তু নির্দেশনা থাকলে আর অভিনয়টা এনজয় করার মতো অবস্থা থাকে না। এখন আরও বেশি বুঝি, মানে বয়স বেড়ে যাওয়াতে আরও বেশি বুঝি। মানে আগে যাও বা একটা অভ্যেস ছিল ইগনোর করার অভ্যেস, এই ইগনোর করার অভ্যেসটা নির্দেশকদের করতে হয়। সেটা হচ্ছে সামনের এই অভিনেত্রীটি সাংঘাতিক ঝোলাচ্ছেন, বা লাইট মারাত্মক ঝোলাচ্ছে, বা সাউন্ডের কিউ এত লেটে আসছে, বা কিছু গণ্ডগোল হচ্ছে। চোখের সামনে দেখতে পেলাম যে মেঘনাথ সাহার
সময়, অর্থাৎ কিনা 53 সালে একজন লোক একটা রিমলেস চশমা পরে ভেতরে ঢুকে এলো। আমি তার দিকে তাকিয়ে আছি, খানিকক্ষণ মধ্যে খেয়াল হয়েছে চশমাটা পরেই ঢুকে পড়েছে। এবার একটা মধ্যিখানে জায়গা থাকে যেখানে আর কি আমরা একটু অন্যরকম জায়গায় থাকি, সে তখন চশমাটা খুলতে গেছে, আমি আবার তাকালাম তার দিকে, সেই চশমাটা পরে রইল। পরে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আর সে আমারই বয়সী, আমারই বন্দুক স্বরূপ, রমাপ্রসাদ বণিকের সময় থেকে সে আমাদের পরিচিত, হঠাৎ করে আবার এসছে থিয়েটার করে বলে। তাকে বললাম যে এটা করলি কী করে তুই? সরি খুব ভুল হয়ে গেছে। বললাম যে তারপরে মাঝপথে আবার ওরা খুলছিলি কেন? এইগুলো এত চলে যায় আর তখন এত ডিস্ট্রাকশন হয়ে যায়। আর এখন অসাধারণ ডিস্ট্রাকশনের ব্যবস্থা তো হয়ে গেছে, মানে হলটাই একটা চূড়ান্ত আবেগঘন মুহূর্ত তৈরি করতে হচ্ছে, এবং সে তৈরি করতে বুকে লাগে, তো তৈরি করতে হচ্ছে। লোকে ভাবে যে মানে গ্লিসারিন ছাড়া বোধহয় কাঁদা যায় না, কাঁদা যায় না, কাঁদতে হয়। যারা গ্লিসারিন নিয়ে কাঁদে তাদের কান্না দেখলেই লোকে বোঝে এই অ্যাক্টিং করছে রে, কিন্তু না কাঁদলে হয় না, ওটা ভেতর থেকে বুকের ভেতর তখন কষ্ট হয়। এরকম একটা মুহূর্ত তৈরি করা হচ্ছে, হঠাৎ একটা আলো জ্বলে উঠলো, 3টে মুখ ওর মধ্যে ঘুরে একটা হাসি হাসি মুখে তাকিয়ে, সে তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়েও দিচ্ছে, কমেন্ট লিখছে, গেল পুরো ইমোশন তৈরির মা মাসি এক হয়ে গেল। আবার ইদানিং তো কিছু কিছু লোক তারা জানবেনও না কি করে বন্ধ করতে হয়, খুলে রেখে দিয়েছেন একটা রিল দেখাটা তো এখন একটা হয়ে গেছে না, রিল খুলে রেখে দিয়েছেন। সেটাই একটা ফোন এসছে, উনি সেই ফোনটা দেখবেনও, আবার সঙ্গে সঙ্গে রিলটা খুলে গেছে, সেটা বন্ধ করতে জানেন না কীগুলো বন্ধ করতে। মানে এটা যে কি মিনাস তৈরি হয়েছে সবচাইতে, মানে আমি এমনিতে মনে করি। আর কারা যায় এই বন্দে ভারতে, কারা যায় এই AC 2 টিয়ারে 3 টিয়ারে, কারা যায়? মিনিমাম শিক্ষা দীক্ষা হয়েছে স্কুল কলেজে গেছে তারা যায়, তো সেখানে একটু সহবত শেখায় তো স্কুল কলেজে, বা পরিবারের কিছু সহবত থাকে তো। জোরে জোরে ফোনে কথা বলছে অ্যাজ ইফ ওটা তার বাড়ি, তার বাড়ির বসার ঘর। জোরে জোরে রিলসও দেখে, জোরে জোরে রিলস দেখছে। আমি অনেকবার হয়েছে, আমি পরের দিকে সত্যি সত্যি এটা আমি করেছি। মানে আমি আমার ব্যাগে এখন নেই, আমি একটা হেডফোন নিয়ে বেরোতাম, আমি গিয়ে কন্ডাক্টরকে বলতাম ওনাকে একটু দেবেন, এটা কতজনকে বলবো, ওনাকে দিতে গেলে ঠিক আছে জানতো আমি দেখবো ব্যাস। না এটা সত্যিই একটা প্রবলেম। এইটা কথা বলছেন, আমি বসে আছি হচ্ছে কামরার ওপারে, আর উনি বসে আছেন কামরার এপারের শেষের দিকে। উনি এখানে বসে বসে তার অফিসের কাকে ধমকাচ্ছেন সেটা আমি ওইখান থেকে শুনতে পাচ্ছি। কোনো সৌজন্যবোধ নেই, সৌজন্য জ্ঞান নেই। পুঁজি এটা করেছে, তো এটা পুঁজি করে, সেইটা আমি এখন হাতের কাছে দেখি। আমারটা হলো কিনা ব্যাস, বাইকটা দোকানে গেছে, একে তো ওইটুকু রাস্তা প্রায় মাঝখানে রেখে চলে গেল। অন্যের অসুবিধা হতে পারে, আমি অন্যের অসুবিধা করব না, অন্যের একটু সুবিধা করতে হবে আমাকে, আমিও আমার কাজটা করব, অন্যের যাতে অসুবিধা নয় সেটা দেখব। এই বোধটাই আস্তে আস্তে চলে যাচ্ছে। না আস্তে আস্তে না, একদম চলে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে পুঁজি এগুলো যতই চেষ্টা করুক মানুষকে দিয়ে করানোর, জিনটা তো হচ্ছে সংঘবদ্ধ জীব, সোশ্যাল অ্যানিমাল। আমি এটা বুঝতে পারছি না, সেটা হচ্ছে আরজি করের ঘটনাটা কী করে ঘটল, লিফটের ঘটনাটা। সেখানে কেউ হাতুড়ি টাতুড়ি নিয়ে ভাঙতে পারলো না, কিন্তু পরের দিনকে ওই ঘরটা ভেঙে ফেলার ব্যাপারে কোনো রকম কোনো অস্বস্তি হয়নি, পরের দিনই ভেঙে ফেলা গেছে অভয়ার কাণ্ডে। হ্যাঁ, কিছু মানুষ আছেন অনেক সময় জিজ্ঞেস করেন যে আপনারা গুজবের ভিত্তিতে অভয় আন্দোলন করেছেন, তো আমি তাদের জিজ্ঞাসা করি, আমার কাছে কিছু কিছু ছবি আছে, ছবিটা হচ্ছে তৎকালীন সময়, নাম বলার দরকার নেই, একজন দিল্লির বৃহৎ সংবাদপত্রের এখানকার করেসপন্ডেন্ট যিনি আছেন, তাকে 7টার সময় ঘুম থেকে তুলে বলেছে এক্ষুনি যা, ওখানে এটা ঘটেছে। তার মানে 7টার সময় দিল্লিতে বসে একজন সাংবাদিক খবরটা পেয়েছে, ঠিক আছে? সেই করেসপন্ডেন্ট কোনো ক্রমে আমাকে বলছে চন্দন আমি দাঁতটা মেজে
কোনো ক্রমে মেজেছি। আমার বউ গালাগাল করছে, আমার মেয়ে গালাগাল করছে, আমার মেয়েকে স্কুলে দিতে হবে, কনস্ট্যান্ট ফোন করছে, এক্ষুনি যা, এক্ষুনি যা, বড় ঘটনা, এক্ষুনি যা। ও গিয়ে যে ছবিগুলো তুলে নিয়ে এসেছে এবং যে ছবিগুলো ওর কাছে আছে, ও তো আমাকে দিল না, কাউকেই দেবে না ও। সেই ছবিগুলো তুই যদি না দেখিস না, তুই বিশ্বাস করবি না যে একজন মানুষকে ওভাবে মারা যায়, বিশেষ করে একটা মেয়ে। এবং ও ছবিটা পেয়েছে কিন্তু হচ্ছে ওই যেটা তলায় ছিল সেইটার, লাল নীলের গণ্ডগোলের সময়, তখন বোধহয় লাল ছিল, পরের দিকে নীল করেছে বা সবুজ করেছে, কি একটা গণ্ডগোল করলো না। আমার বক্তব্য হচ্ছে তখন থেকে এই যে বাকি ওয়ার্ডের যারা ওয়ার্ড বয়গুলো, নার্সগুলো, এরা কেউ কোনো কথা বলছে না এবং সিবিআই এদের কোনো প্রশ্ন করছে না। আমাকে বল, পশ্চিমবঙ্গে গুজব যারা বলছেন আর কি, আপনারা গুজব ছড়িয়ে করছেন, আমায় বল পশ্চিমবঙ্গে কত খুন হতে দেখেছিস তোর আমার বয়সে? বকটুইতে তো একটা হলো, একটা ওইটুকু বাচ্চা মেয়েদের, ছেলে মেয়েদের মাথায় রড মেরে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো। এত বড় বড় কথা বলে, এইসব কি সব বলে, মরিচ ছাপি হ্যান ত্যান কথা বলে। বকটুইতে যা হয়েছে তো অকল্পনীয় জিনিস হয়েছে, আড়াফাড়ায় হয়েছিল ওরকম, চারপাশ থেকে ঘিরে ধরে ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যখনই বেরোচ্ছে গুলি করে মেরে ফেলেছে। তা আমাকে বল, কোন খুনে দেখেছিস পাঁচটা আইপিএস অফিসার সকাল 10:30টার সময় সমস্ত পোশাক পরে হাজির হয়ে গেছে একটা খুনের জন্য? যদি ভারতবর্ষের আইন এরকম হয়েই থাকে যে কেউ নির্যাতিতার নাম উচ্চারণ করতে পারবেন না, লিখিত অবস্থায় আছে, তার 2 বছরের জেল হবে, তাহলে নগরপালক দুর্বিনীত, কি যেন ভদ্রলোকের নাম, বিনীত গোয়েল, হ্যাঁ দুর্বিনীত গোয়েল, তিনি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওই যে লোকটা এখন জেলে রয়েছে, কি যেন নাম, ওই সুপার ছিল সন্দীপ, হ্যাঁ, এরা 3 জনের নাম উচ্চারণ করেছে, কোথায় থাকে বলেছে, তাদের 2 বছরের জন্য জেল হবে না। এবং সেটা তার ভিডিও মানে ইয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। তার কি করে 4:30টার সময়, 4:45টার সময় ওই দেহের কি করে ইয়ে হয়, ময়নাতদন্ত হয়, 12টার সময় গিয়ে তার এফআইআর লেখা হচ্ছে? গুজব। এইগুলো জবাব দিক না, কেন হয়েছে, কেন পেছনের দরজা দিয়ে বার করে নিয়ে গেছে, কেন দুটো মরাকে টপকে গিয়ে পুড়িয়ে দিয়েছে, যখন সেকেন্ড ইয়ের কথা বলা হচ্ছে। আমি তোকে বলছি শোন, আমি ওই সময় তো সবকটা মিছিলে হেঁটেছি। আমি মোটামুটি 90 সাল থেকে মিছিলে হাঁটে, কি বামপন্থী কি কংগ্রেস, পরের দিকে একটু কষ্ট করে আমাকে চিনতে হয়েছে বিজেপি আর তৃণমূলের ইয়েদের। তা মোটামুটি আমি এলাকা ওয়াইজ তোকে বলে দেবো যে তৃণমূলের মিছিলে যারা আছে, বিজেপির মিছিলে এরাই থাকবে, শুধু একটা ফেটির এদিক ওদিক হবে, একদম এক লোক, তৃণমূল আর বিজেপি, ওটা ছেড়ে দে। আমি এই মিছিলে এমন এমন লোককে দেখেছি যারা জীবনে কোনোদিন জানলা খুললে দেখেনি যে বাইরে কি হচ্ছে, তারা মিছিলে স্লোগান দিচ্ছে। এমন এমন বয়সের ছেলে মেয়েদের দেখেছি, এমন এমন বয়সের মানুষদের দেখেছি, এমনি দেখেছি, এবং তাদের আমি 90 সাল থেকে কোনোদিন দেখিনি। আমি তো চোখের সামনে দেখেছি যে ওই ইয়ের সময় যখন বসেছিল ওরা, তখন শুধু হাওয়া করতে দেখেছি বয়স্ক মহিলাদের, বাড়ি থেকে তাল পাখা নিয়ে এসে হাওয়া করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বয়স্ক সব মহিলা। আমি তো যে কোনো একটা জায়গায় বলছি, আমি যে আপনি যদি আপনার পরিবারের যে 26,000-এর মধ্যে যে একজন যাকে আজকে ওই অবস্থার মধ্যে পড়তে হয়েছে, তিনি তো কোনোদিন জানতে চাইবেন যে এটা হলো কি করে। ঠিক আছে চন্দন, আমরা অনেক নানান রকম বিষয় নিয়ে আজকে আলোচনাই হলো না। পডকাস্ট এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা দেখতে থাকবেন মুখে মুখে।